আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে এই মহামারীর মধ্যে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, মহানগর আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আমি আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় সম্পর্কে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা অধ্যায় 1-এর পাঠ 1, 2, 3 সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 1-এর পাঠ 4, 5 এবং 6। আলোচনার পূর্বে আমরা একটু এই পাঠগুলোর শিরোনাম সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে পাঠ 4-এ রয়েছে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। এখানে আসবে অপারেশন সার্চলাইট, বুদ্ধিজীবীদের হত্যা। পাঠ 5-এ পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। এখানে যৌথ বাহিনী কিভাবে গঠিত হয়েছিল, আত্মসমর্পণ দলিল কিভাবে পাকিস্তানের সেনা প্রধান স্বাক্ষর করেছিল সেটা সম্পর্কে আলোচনা করব। পাঠ 6-এ রয়েছে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি প্রদান। আমাদের দেশের 7 জন বীরশ্রেষ্ঠকে তাদের অসীম সাহসিকতার জন্য বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছিল। এছাড়া রয়েছে সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি, যেমন উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক নামে আমরা সকলেই কাছে পরিচিত। বিস্তারিত আলোচনার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা তোমাদের পাঠ্য বইটি তোমাদের সামনে উপস্থাপন করো এবং সেটা খোলো। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন্স, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এই সময় রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেননি। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরেও আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। তাহলে আমরা এখানে প্রথমে আলোচনা করেছিলাম অপারেশন সার্চলাইট সম্পর্কে আমরা জানবো। তাহলে অপারেশন সার্চলাইটটা হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে একযোগে, এমনকি আমাদের বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে একযোগে আক্রমণ করেছিল। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যা শামিল। তাহলে আমরা পাকিস্তানি সেনাবাহিনী শুধুমাত্র আমাদের সাধারণ জনগণকে হত্যা করেছিল তা কিন্তু নয়, তারা আমাদের ছাত্র, শিক্ষক, পুলিশ এবং ইপিআর যে সদস্য ছিল এদের সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করেছিল, যেটা আমাদের কাছে গণহত্যা শামিল বলে পরবর্তীতে আমাদের ইতিহাসে পরিচিতি লাভ করে। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ তাদের ঘর বাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের স্থায়িত্বকাল ছিল 9 মাস। এই 9 মাসের মুক্তিযুদ্ধে আমাদের দেশের প্রায় 30 লক্ষ বাঙালি শহীদ হন। এছাড়াও 1 কোটির বেশি বাঙালি নিজেদের ঘর বাড়ি হারিয়ে প্রাণের ভয়ে, নিজেদের প্রাণকে রক্ষা করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নেন। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয়। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে হানাদারদের দেয়। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। বাঙালিদের যে প্রত্যেক বাঙালি যে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম তা কিন্তু নয়, আমাদের যুদ্ধের বিপক্ষেও কিছু লোক অবস্থান করেছিল। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি গঠন করে আমাদের মুক্তিযুদ্ধকে প্রতিহত করতে চেয়েছিল এবং তারা পাকিস্তানি রাজাকারদেরকে সাহায্য করতে চেয়েছিল। তারা কি করতো, যে পাকিস্তানি রাজাকারদের কাছে আমাদের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করে তাদের কাছে দিত এবং কি তাদেরকে পথ চিনিয়ে, যেহেতু পাকিস্তানিরা উর্দু ভাষায় কথা বলতো, তারা বাংলা ভাষা খুব একটা বুঝতো না, সেজন্য তারা আমাদের দেশের রাস্তাঘাট সম্পর্কে তাদের সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। সে রাজাকাররা কি করতো, হানাদারদেরকে পথ চিনিয়ে এবং ভাষা বুঝিয়ে, মানে তাদের উর্দু ভাষাটাকে যেহেতু তারা বুঝতে পারতো না, তারা তো বলতে পারতো, তারা বাংলা ভাষাটাকে উর্দুতে বলে আমাদের দেশের ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল।
মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। মুক্তিযুদ্ধে যখন হানাদার বাহিনী এদেশের উপর আক্রমণ করে বিভিন্নভাবে আক্রমণ চালিয়ে যখন বুঝতে পারলো যে তাদের পরাজয় অনিশ্চিত, তখন তারা বুঝতে পেরেছিল যে যাতে আমরা বিজয় লাভ করার পরও যেন আমাদের দেশ কোনো উন্নতির শিখরে পৌঁছতে না পারে, সেজন্য আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য আমাদের দেশের যে সকল বুদ্ধিজীবী মানুষ রয়েছিল তাদেরকে হত্যার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিককে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। তাহলে বলেছিল যে এখানে বলা হয়েছে যে 10ই ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সকল যে গুণী শিক্ষক ছিলেন, শিল্পী ছিলেন, সাংবাদিক ছিলেন, চিকিৎসক ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, যারা আমাদের দেশের মেধাবী ব্যক্তি, আমাদের গর্বিত সন্তান ছিলেন, যারা আমাদের দেশের বুদ্ধিমান সন্তান ছিল, তাদেরকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে এবং তারা 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে তাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যায় এবং তাদেরকে নিয়ে গিয়ে হত্যা করে। এই যে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল তাদের স্মরণে আমরা প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পেজে আসো। 5.5 এখানে আমরা দেখেছি পার্ট 5 এর বিষয় হচ্ছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। এই যে দেখো এখানে দেয়া আছে প্রতি সময় শিরোনামটা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ ও আমাদের বিজয়। মানে পাকিস্তানি বাহিনীরা কিভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের অস্ত্রের মুখে পড়ে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং কিভাবে আমরা আমাদের বিজয়টাকে, আমাদের স্বাধীনতাটাকে অর্জন করেছি সে সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। মুক্তিযুদ্ধের পুরো সময়টা প্রতিবেশী দেশ ভারত আমাদেরকে নানাভাবে সাহায্য করে। আশ্রয়কারী বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা দেয়। তারা মিত্র বাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে 1971 সালের 21 নভেম্বর মিত্র বাহিনী ও মুক্তি বাহিনী নিয়ে গঠন করা হয় যৌথ বাহিনী। আমরা এখানে শিরোনামে দিয়েছি দেখো যৌথ বাহিনী গঠন আর আত্মসমর্পণ দলিলের স্বাক্ষর। তাহলে আমরা যৌথ বাহিনী কিভাবে গঠন করা হয়েছিল আমরা গত ক্লাসে আমরা পড়েছি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছিল। তারা আমাদেরকে যে সকল বাঙালি শরণার্থী তাদের প্রাণের ভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তারা তাদেরকে খাদ্য দিয়েছিল, বস্ত্র এবং চিকিৎসা সেবা দিয়েছিল। এছাড়া তারা আমাদের মুক্তি বাহিনীকে সহায়তা করার জন্য একটা বাহিনী গঠন করে মিত্র বাহিনী নামে। এটা অপারেশন জ্যাকপট যখন আমাদের আক্রমণ পরিচালিত হয় তখন বাংলাদেশের পক্ষে এই বাহিনীটি যুদ্ধ করেছিল। এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এই বাহিনী মানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী, আমাদের বাংলাদেশের যে মুক্তি বাহিনী ছিল সেটা এবং ভারতের যে গঠন করা হয়েছিল সহায়তাকারী বাহিনী মিত্র বাহিনী, এই দুটো বাহিনী নিয়ে গঠন করা হয়েছিল আবার যৌথ বাহিনী। এই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। এটি গঠন করা হয়েছিল 1971 সালের 21 নভেম্বর। এখন দেখো 1971 সালের 3রা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। তাহলে আমরা এখানে প্রথমেই পেয়েছিলাম যে যৌথ বাহিনী কিভাবে গঠন করা হয়েছিল আর পাকিস্তানি বাহিনী কিভাবে আত্মসমর্পণ করেছিল। পাকিস্তানি বাহিনী ভারতের সেনাবাহিনী যেমন যৌথ বাহিনী যখন আমাদের মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনী মিলে যখন যৌথ বাহিনী গঠন করা হয় তখন পাকিস্তান সরকার কি করেছিল, দেখতে পেয়েছিল যে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্ব আছে সেটা নষ্ট করার জন্য তারা হঠাৎ করে 1971 সালের 3রা ডিসেম্বর ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে একত্রে বোমা হামলা চালায়। এর ফলে যৌথ বাহিনী তার বসে থাকেনি, তারাও কি করেছিল একযোগে স্থল, নৌ এবং আকাশপথে পাল্টা আক্রমণ চালায়। এই তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তারই ফলশ্রুতিতে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। এই যে স্বাধীনতা অর্জন করলাম সেই দলিলে স্বাক্ষর করা হয়েছিল কিভাবে এই সম্পর্কে আমরা এই যে আমি এখানে লিখে দিয়েছি দেখো অধ্যায় 1 পার্ট 5 আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর। দেখো ঢাকার রেসকোর্স ময়দানে, তাহলে স্বাক্ষরটা কোথায় হয়েছিল? দলিলে স্বাক্ষর করা হয়েছিল ঢাকার রেসকোর্স ময়দানে। যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি।
আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। তাহলে যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন কে? লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। আর পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। এর মধ্য দিয়ে সত্যিকারের বিজয় অর্জিত হয়। এজন্য প্রতি বছর আমরা কি করি? আমাদের বিজয় দিবস পালন করি 16ই ডিসেম্বর। এর কিছুদিন পর যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে কিন্তু পাকিস্তানি কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তার কিছুদিন পর 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করা হলো এবং তিনি 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্বদেশ প্রত্যাবর্তন মানে তিনি পাকিস্তান থেকে 8ই জানুয়ারি মুক্তি পাওয়ার পরে 10 তারিখে বাংলাদেশে ফেরেন, সেজন্য সেটাকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন করেন। এরই ফলশ্রুতিতে আমরা কিন্তু প্রতি বছর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 10ই জানুয়ারি আমরা স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে থাকি। এই যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 11 পৃষ্ঠায় একটু আসো, 11 পৃষ্ঠা দেখো দেয়া আছে এখানে যাচাই করি 1971 সালের এই দিনগুলোতে কি ঘটেছিল। 1971 সালের 21 নভেম্বর কি ঘটেছিল? মিত্রবাহিনী এবং মুক্তিবাহিনী মিলে গঠিত হয়েছিল যৌথ বাহিনী। 3রা ডিসেম্বর কি ঘটেছিল? হঠাৎ পাকিস্তান বিমান বাহিনী ভারতের কয়েকটি বিমান ঘাঁটিতে বোমা হামলা চালায়। আর 16 ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এবং বাঙালির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। এবার যাও তোমাদের পাঠ্য বইয়ের 12 পৃষ্ঠায় পাঠ 6 মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি প্রদান। দেখেছো তোমরা? মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি প্রদান। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয়। তাহলে বাংলাদেশের যে সকল বীর সন্তানরা যুদ্ধ করেছিল, তাদের সাহসিকতার জন্য এবং তাদের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে দেওয়া হয়েছিল কি বীরশ্রেষ্ঠ উপাধি। নিচে দেখো আমরা তাদের ছবিগুলো দেখছি এবং তাদের নামগুলো আমরা পড়ছি। যেমন প্রথমেই রয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছবি। তার পরবর্তীতে রয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ছবি। তার পরবর্তীতে রয়েছে সিপাহী হামিদুর রহমানের ছবি। তারপর আছে ল্যান্স নায়েক নূর মোহাম্মদ সেন, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। এরপরে সর্বশেষ ছবিটি রয়েছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরো 3টি উপাধি প্রদান করে বাংলাদেশ সরকার। সেগুলো হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। তাহলে আমাদের মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি প্রদান করা হয় কয়টি? 4টি। প্রথম হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম, তারপরে বীর বিক্রম, তারপর হচ্ছে বীর প্রতীক। এবার আসো বইয়ের 13 নং পেজে। 13 নম্বর পৃষ্ঠায় দেখা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখতে পেয়েছো তোমরা ছবিটা? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ছবি। এই মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত তোমরা জানো? এটা ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। এই মুক্তিযুদ্ধ জাদুঘরে গেলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল, মুক্তিযুদ্ধ সংগঠন, বিভিন্ন কারণ, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ছবি, বিভিন্ন মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা নারীদের ছবি এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য সেখানে পাওয়া যাবে। আমার মনে হয় তোমাদের প্রত্যেকেরই অন্তত একবার হলেও এই মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। পরীক্ষায় কিন্তু বাম ডান রয়েছে, বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। এরকম একটা অংশ রয়েছে, দেখো এখানে 13 নম্বর পেজে রয়েছে প্রথমে মুক্তিবাহিনীর প্রধান। এখানে মুক্তিবাহিনীর প্রধান হচ্ছিলেন কে? জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। মুক্তিবাহিনীর প্রধান তাহলে কে ছিলেন? জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। পাকিস্তানের এদেশীয় সহযোগী, আমরা প্রথমেই বলতে পারি যে পাকিস্তানের এদেশীয় সহযোগী মানে এদেশ থেকে যারা পাকিস্তানকে সহযোগিতা করেছিল একমাত্র নাম রাজাকার। গ নাম্বার রয়েছে দেখো মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া সর্বোচ্চ উপাধি কি ছিল? বীরশ্রেষ্ঠ। আর যৌথ বাহিনীর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে আলোচনা করেছি আশা করছি তোমরা সকলেই আলোচনা থেকে উপকৃত হয়েছো। এখন তোমরা এই যে আলোচনা আমি করলাম, এই যে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে এই যে অধ্যায় 1 সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা প্রত্যেকেই খুব ভালো করে লাইন টু লাইন রিডিং করবে এবং ছোট ছোট প্রশ্নগুলো ওখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। যেহেতু আমাদের অনলাইন ভিত্তিক কার্যক্রম, যদি স্কুলের শ্রেণীকক্ষ হতো তাহলে আমরা তোমাদেরকে হাতে কলমে সেটি দেখিয়ে দিতে পারতাম এবং তোমাদের সমস্যাগুলো শুনতে পারতাম, বুঝতে পারতাম, সমাধানের
করেও দিতে পারতাম, কিন্তু যেহেতু এখন আমাদের কাছে সে উপায় নেই, আমরা অত্যন্ত নিরুপায়, আসলে এটা কিছু করার নেই, এটা বিশ্বের একটা মহামারী, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। তারপরে তোমরা দেখো তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায় দেখো কিছু নমুনা প্রশ্ন রয়েছে অধ্যায় 1-এর। প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু বইয়ের পেছনে দেওয়া রয়েছে। বের করেছো 98 পৃষ্ঠা? এখানে দেখো কিছু প্রশ্ন রয়েছে, যাচাই করি। নমুনা প্রশ্ন অধ্যায় 1-এর। অল্প কথায় উত্তর দাও, এমন 5টি ঘটনার কথা লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রেখেছিল। দেখো আমরা প্রথম অধ্যায়ে একটা চার্ট পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা বলতে পারছি না। এই যে দেখো একটা চার্ট আমি তোমাদের প্রথমে পড়িয়েছিলাম। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের স্বাধীনতা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন, আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী নারকীয় গণহত্যা, বাঙালিদের প্রতিরোধ, 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু। এই যে এখানে বইতে আমাদের 6টি ঘটনার কথা দেওয়া রয়েছে, আমরা এখান থেকে যে কোনো 5টি ঘটনা সম্পর্কে এখানে আলোচনা করব। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। এটা একদম কমন একটা প্রশ্ন। কিছুদিন আগে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী পালন করেছি, 50 বছর পূর্ণ হয়েছিল। ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি আজ থেকে প্রায় 50 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো কি ছিল? আমরা আগেই বলেছি মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধিগুলো ছিল বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এখন বড় প্রশ্ন হচ্ছে, দেখো প্রশ্নগুলোর উত্তর দাও। মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল? মুক্তিযুদ্ধে ভারত আমাদের কিভাবে সাহায্য করেছিল এটা আমরা সকলে জানি। মুক্তিযুদ্ধে ভারত আমাদেরকে আশ্রয় দিয়ে, সেবা দিয়ে, তারপরে যুদ্ধের বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। এছাড়া মুক্তিযুদ্ধরা আমাদের বাংলাদেশকে সহায়তা করার জন্য মিত্র বাহিনী নামে একটি সহায়তা সামরিক বাহিনী গঠন করেছিল, যেটা পরবর্তীতে আমাদের মুক্তিবাহিনীর সাথে একত্রিত হয়ে যৌথ বাহিনীতে পরিণত হয়েছিল। এই বাহিনীর প্রধান নেতৃত্ব দিয়েছিল লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। এছাড়া ভারত আমাদেরকে আশ্রয় দিয়ে, খাদ্য দিয়ে, চিকিৎসা দিয়ে, বিভিন্ন ধরনের সেবা দিয়ে, তারপরে পাকিস্তানকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে আমাদেরকে সাহায্য করেছিল। 2 নম্বর আছে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল। বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা যখন আমাদের সাথে যুদ্ধে প্রতিহত করতে পারছিল না, করে উঠতে পারছিল না, তখন তারা চিন্তা করলো যে আমাদের দেশকে মেধাশূন্য করে ফেলবে, যাতে মুক্তিযুদ্ধের পর আমাদের দেশ যেন কোনোভাবে উন্নতির চরম শিখরে পৌঁছতে না পারে। সেজন্য তারা কি করলো, ডিসেম্বর মাসের 10 থেকে 14 ডিসেম্বরের 4 দিন আমাদের দেশের যে সকল বুদ্ধিজীবী ছিল, যেমন বিভিন্ন সাংবাদিক, কবি, সাহিত্যিক, চিকিৎসক, তারপর জ্ঞানীগুলি, শিক্ষক ছিলেন, তাদেরকে ধরে নিয়ে জোর করে হত্যা করেছিল। এরপরে 3 নম্বর রয়েছে, আমরা এখন কিভাবে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি। আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করি, আমাদের স্বাধীনতা দিবসের স্তম্ভটা হচ্ছে সাভারে অবস্থিত। সেখানে আমরা ফুল দিয়ে শহীদদের প্রতি বিভিন্ন ধরনের শ্রদ্ধা নিবেদন করি। এছাড়াও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের এই দিবস উদযাপন করি। আমি আশা করছি তোমরা সকলে এই অধ্যায় সম্পর্কে বুঝতে পেরেছো, জানতে পেরেছো। যদিও তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি, যদিও আমি একান্ত ভাবে চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমি জানি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তারপর আশা করছি তোমরা অধ্যায়টা ভালোভাবে রিডিং করলে সবকিছু জানতে পারবে। সমস্ত প্রশ্নের উত্তর অধ্যায়ের ভেতরেই রয়েছে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য আমার শুভকামনা রইল। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।